আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. তৎকালীন সময়ে কংগ্রেস দলের হয়ে মৌলিক দেব কি মা আমরা কিচ্ছে না একটু কিচ্ছে না এই তুমি আর দিস না তোরা জায়গা দিতে তুই বিচ্ছ করে গেরাই পুরা বিধানসভার উদ্দেশ্যে রওনা হয়ে আসেন। এই মুহূর্তে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। আগরতলা এনডিবি বিমানবন্দর থেকে তার মরদেহকে এসকর্ট করে নিয়ে আসেন শোক সেলামি। শেষ শ্রদ্ধা জানাচ্ছেন মন্ত্রী রতন লাল নাথ। 40 দিন তিনি মৃত্যুর সঙ্গে ক্রমাগত পাঞ্জা লড়ছেন। গতকাল শেষ রক্ষা আর হল না। প্রয়াত হলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এই মুহূর্তে তার মরদেহের শেষ শেষ শ্রদ্ধা জ্ঞাপনের পরে ত্রিপুরা পুলিশের তরফে প্রথা অনুযায়ী প্রয়াত বছরে রাজ্যভিত্তিক যাত্রা উৎসবের পুনরায় চালু হয়েছে। শেষ শ্রদ্ধা জানাচ্ছেন বিরোধী দলনেতা আগস্ট 2025 সারাদিনের সমস্ত কর্মসূচি
শেষে শ্রদ্ধায় যখন আগরতলা রেল স্টেশন থেকে ধর্মনগর তার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন। Incoming call from Ma identified. দীর্ঘ 125 দিনের লড়াই শেষে বাবাকে শেষ শ্রদ্ধা জানালেন তার শ্রদ্ধা জানাচ্ছেন মন্ত্রী শান্তনা চাকমা। বিধায়করাও এক এক করে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। শ্রদ্ধা জানাচ্ছেন মন্ত্রী কিশোর বর্মন। আমরা সরাসরি সেই ছবি পর্দায় এখন তুলে ধরার চেষ্টা করছি, যারা তো সেখানে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান সিলামি প্রদান করা হয়। শুধু মন্ত্রী বিধায়করা নয়, এখানে প্রশাসনিক ত্রিপুরা বিধানসভার প্রাঙ্গণে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের পরে রাজ্য পরিষদ এখানে বিশেষভাবে উল্লেখ করতেই হয়। একজন যাত্রাশিল্পী হিসেবে তিনি ত্রিপুরা রাজ্যের হাতটা সরাও না কিন্তু এত আর দুয়ে সামনে লাগে প্রধান প্রধান সড়ক হয়ে পৌঁছবেন বিজেপি সদর কার্যালয়। সেখানে ত্রিপুরা বিধানসভার মূল প্রাঙ্গণের সামনে এবং এখানে শ্রদ্ধা জানাচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এবং আমবাসায় তাকে শ্রদ্ধা জানানো হবে। বলা হয় 80-র দশকে মূলত রাজনীতিতে বাদ। তৎকালীন সময়ে কংগ্রেস দলের হয়ে
হ্যাঁ, আমাদের মাননীয় অধ্যক্ষ প্রয়াত হয়েছেন। শুধু অধ্যক্ষ বা আমি এই হাউসের একজন সদস্য হিসেবে না, অর্থাৎ বর্তমান হাউস যে মাননীয় অধ্যক্ষ তিনি যখন প্রথম এই সভায় সদস্য হয়ে আসেন, সম্ভবত আমি তার আগের টার্ম থেকেই এই বিধানসভার সদস্য ছিলাম। কাজে তার সাথে আমার পরিচিতি দীর্ঘদিনের। তো তখন আমি ছিলাম এই ট্রেজারি বেঞ্চে, তিনি ছিলেন বিরোধী বেঞ্চে। তো স্বাভাবিক রাজনীতিতে মতাদর্শগত কর্মসূচিগত ফারাক, তর্ক বিতর্ক হয়। আবার যখন তিনি অধ্যক্ষ হয়ে আসেন এবং আমি দ্বিতীয় এই পর্বে বিধানসভার সদস্য হই, তখন তিনি ট্রেজারি বেঞ্চের পক্ষে, যদিও স্পিকারকে ট্রেজারি বেঞ্চ বলা হয় না, তিনি নিরপেক্ষ কাগজে পত্রে, বিরোধী বেঞ্চে। তো স্বাভাবিক মতাদর্শগত রাজনীতিগত ফারাক এখনও, কিন্তু ব্যক্তিগতভাবে সেই শুরু থেকেই তার সাথে হৃদ্যতা ছিল। এবং তিনি যখন বিধায়ক ছিলেন, একটা যাত্রা গান বা এই সাংস্কৃতিক অঙ্গনের সাথে সম্পৃক্ত, তখন দেখতাম তিনি নিজের স্বরচিত এই কবিতা বা এরকম ডঙ্গে খুব সুন্দরভাবে তার বিধানসভা এলাকার বা রাজ্যের কথা তিনি বলতেন। আমরা বরঞ্চ উনি তার সেই কবিতা ডঙ্গের মধ্য দিয়ে যে তখন ট্রেজারি বেঞ্চকে, সরকারকে সমালোচনা করত, এতে যে ওনাকে থামিয়ে না দিয়ে উৎসাহ দিতাম, আরও বলুন। অর্থাৎ তার কাব্যিক যে গুণ, এটা যে সবাই যেন আমরা তার মধ্য থেকে একটু মানে রস আমরা গ্রহণ করতে পারি, এরকম ছিল। আর তিনি যা চেয়েছিলেন তার বিধানসভা কেন্দ্র ধর্মনগরের জন্য সবটাই পেরেছেন, কথা বলবো না। যে নিজ বিধানসভা এলাকার জন্য খুবই সোচ্চার ছিলেন। যেমন একটা কথা তিনি সবসময় বলতেন যে ধর্মনগরে এই রেলের ডিভিশন করতে হবে, তারপর সেখানে রেলের রিক্রুটমেন্ট সেন্টার করতে হবে ইত্যাদি বলতেন। যাই হোক, এটা কেউ চাইলেই যে সবটা করা যায় তা হতো না, সেভাবেই তিনি চেষ্টা করেছেন। যাই হোক, এখন এই মেয়াদে তিনি অধ্যক্ষের ভূমিকা পালন করছিলেন। আমি বিরোধী দলের নেতা, তো সেই হিসাবে আমরা বিরোধী দল তো চাইবই সবসময়, শুধু নিজেদের বিধানসভা কেন্দ্র না, গোটা ত্রিপুরার যে কথা বলার জন্য। এটাই সর্বকালে বিরোধী বেঞ্চ যারা, তাদের দায়িত্ব। সরকার ইচ্ছে করলেও তার দুর্বলতার কথা বলতে চাইবেন না, বরঞ্চ এটাকে আড়াল করবেন। আর বিরোধীদের দায়িত্ব হলো যে গোটা জনগণের কথা বলার জন্য। তো সেদিক থেকে স্পিকার তথাকথিত নিরপেক্ষ হলেও তার একটা বাধ্যবাধকতা আছে, সবসময় সেরকমভাবে সময় দিয়ে উঠতে পারেন না। এতে ওনার সাথে অনেক বাক্যের বিনিময়ও হয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে আবার সেই একই রকমের সম্পর্ক সবসময় ছিল। তাই আমি বলতাম ওনাকে যে তিনি যখন ছিলেন, এই কংগ্রেস দলের ছিলেন, পেছনের বেঞ্চে বসতেন। আমি তখন বলতাম যে না, ওনার যেরকম কথা বলার ঢং ডাং ইত্যাদি যেটা খুব ভালো লাগে আমাদের, ওনাকে কেন সামনে বসানো হচ্ছে না। তৎকালীন সময়েতে যারা বিরোধী দল নেতা ছিলেন, রতনবাবু,
বা এই সুদীপবাবুকে বলতাম, তো তিনি এটা মনে রেখেছেন। যখন স্পিকার হন একদিন আমাকে ডেকে নিয়ে যান ওনার ঘরে, কয় জিতেনবাবু, না জিতেনবাবু না, আমাকে জিতেনদা বলে রাখতেন, যদিও আমার উনি বয়স অনেক বড়, তো আপনার একটা সদিচ্ছা আমার প্রতি ছিল বলেই আমি আজকে স্পিকার হয়েছি। আমি তোমার তো মনে করতে পারছি না তো কীরকম। না, আপনি অনেক সময় বলতেন আমাদের নেতাদেরকে কেন আমাকে নেতা বানানো হচ্ছে না, কিন্তু তারা করেননি, কিন্তু আপনি ঠিক চিনেছেন, এই জন্য আজকে আমি এই চেয়ারে। যাই হোক, এরকম অনেক টুকরো টুকরো এই কী বলে স্মৃতি ভেসে উঠছে। আজকে তিনি নেই, খারাপ লাগছে। আমি তার পরিবার পরিজন, তার বিধানসভা এলাকার মানুষ সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। সবাই জানেন গত খুব সম্ভবত 8ই আগস্ট উনি আমার সাথে সকালে আমার যে সরকারি বাংলো আছে সেখানে আমার সাথে দেখা করতে এসেছিলেন। যখনই আসেন আগরতলা একবার আমার সাথে দেখা করবেন, আর সবসময় বলবেন 1 কাপ চা কিন্তু খেতে হবে। তো উনি আসেন, সেদিনও চা খেয়ে গেছেন। আমি বললাম তোমার শরীর কেমন আছে? বলে আমার শরীর কী হয়েছে, আমার শরীর আমার তো খুব ভালো শরীর। তো বলে উনি চলে গেলেন। এরপর একটা প্রোগ্রাম ছিল, সেখানেও উনি গেছেন। আমি দেখলাম যে বৃক্ষরোপণের একটা প্রোগ্রাম আমি দেখছিলাম পরবর্তী সময়। তো সেইখান থেকে হঠাৎ করে খবর এলো কি, উনি যখন ট্রেনে যাচ্ছিলেন, বাথরুমে টয়লেটে ওয়াশরুমে যাচ্ছিলেন, সেখানে উনি হঠাৎ করে আনকনসিয়াস হয়ে পড়ে গেছেন। তো বিকেলবেলায় সেখান থেকে তাড়াতাড়ি করে ত্রিপুরা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। আমি খবর পেয়ে এবং আমি সমস্ত আমাদের যারা সহকর্মীরা আছেন তাদেরকেও বললাম। তো আমি সেখানে গেলাম, টিএমসিতে গিয়ে ডাক্তারবাবুদের সাথে কথা বললাম কি হয়েছে। বললাম মস্তিষ্কে পুরো ব্লাড জমে গেছে, অর্থাৎ কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট যেটাকে বলে, পুরো মস্তিষ্কের মধ্যে ব্লাড চলে এসছে এবং ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, আদারওয়াইজ সমস্যা হবে। তো গ্রিন করিডোর করলাম, আপনারা সবাই জানেন, যাতে রাস্তায় কোনো অসুবিধা না হয়, খুব সময় কম। তো সব ব্যবস্থা করে আমি নিজে এসকর্ট করে ওনাকে নিয়ে এসেছিলাম। আসার পরে তো অপারেশনও হলো, সমস্ত ব্লাডও বের করানো হলো। এবং এখানে 2 দিন ছিলেন। 2 দিন থাকার পর ওনাদের ফ্যামিলি মেম্বার্সরা বলছিলেন যে বাইরে আমরা নিয়ে যাব। তো আমরা বলছিলাম যে একটু সেটেল করলে নিয়ে গেলে ভালো। তো ওনারা বলছেন যে না, আমরা যেভাবে হোক নিয়ে যেতে চাই, আমরা সময় নষ্ট করতে চাই না। যাই হোক, ওনাদের তো আমাদের দেখতে হবে, ওনাদের যে ইচ্ছে, সেই ইচ্ছা পূরণ করার জন্য আমরা ওই দিনেই পরের দিন মানে 2 দিন বাদে আমরা সব ব্যবস্থা করলাম। এয়ার অ্যাম্বুলেন্সে ওনারা যে হসপিটালে বলেছেন সেই হসপিটালে নিয়ে গেছি। এবং যে ডাক্তারবাবু অপারেশন করেছেন তার সাথেও মানে আমি নিজেও কথা বলেছি কয়েকবার যে কি হয়, আমরা এই করেছি, আপনি দেখুন। তো বললেন না, হোয়াট এভার ইউ হ্যাভ ডান ইট ইজ ডান কারেক্টলি, বাকি আমরা দেখছি। এবং ওই ডাক্তারবাবু এখানে এসেছিলেনও, আমার সাথে দেখাও করেছিলেন, একটা সেমিনারে এখানে এসেছিলেন, আমার সাথে দেখা করেছিলেন এবং টাইম টু টাইম কন্টিনিউয়াস আমার সাথে। আজকে মানে 139 ডেজ বা 140 ডেজ হলো এই, মানে যেভাবে উনি জীবন যুদ্ধে, যেভাবে শারীরিক যুদ্ধে যেভাবে উনি ফাইট করেছেন সেটা বলার অপেক্ষা রাখে না। ওনার ছেলে মেয়েদের সাথে আমি প্রায়শ কথা বলতাম, কিন্তু গতকাল প্রায় 3টে সাড়ে 3টের সময় খবর এলো হি ইজ নো মোর। তো আমাদের জন্য একটা বিরাট লস। এবং আপনারা জানেন ও এক তো শুধু উনি আমাদের পার্টির একজন বরিষ্ঠ যে নেতৃত্ব না, উনি কিন্তু এখানে স্পিকার হিসাবে ওনার যে দায়িত্ব সেটা আমরা দেখেছি। যেমন ওনার মধ্যে সেন্স অফ হিউমার ছিল এবং ইন্টেলেক্ট যা বলতে, এটা সেই ইন্টেলেক্টও ওনার মধ্যে ছিল। সাহিত্যের সাথে ওনার সংস্কৃতির সাথে উনি যুক্ত ছিলেন, নাটকে যুক্ত ছিলেন, যাত্রা করতেন, কবিও ছিলেন। আমি শুনেছি উনি কবিতাও লিখেছেন। 1971-এ আমি যখন এমবিবি কলেজে আমি পড়াশোনা করি, আমি সায়েন্স স্ট্রিমে ছিলাম, ও আর্টস স্ট্রিমে ছিল, তখন থেকে ওর সাথে পরিচয়। এর আগেও আমার সাথে পরিচয় ছিল। তা একদম মানে একজন বন্ধুকে হারালাম, আর ত্রিপুরাবাসীর জন্য একটা বিরাট লস হলো। আর আমাদের অ্যাসেম্বলির মধ্যে এটা মানে বলা চলে, যেভাবে অ্যাসেম্বলিকে উনি পরিচালনা করতেন সেটা সত্যিই আমার সারা জীবন মনে থাকবে। এবং এরকম একজন বন্ধু আমরা হারালাম। ত্রিপুরা মানুষের তো লস হলেই, কিন্তু ব্যক্তিগতভাবে আমার একটা বিরাট লস হলো। আমি যেখানেই যাক, যেখানেই গেছেন,
আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ওনার আত্মার সদ্গতি কামনা করি। পাশাপাশি ওনাদের ফ্যামিলিরকে আমি বলবো ভগবানের কাছে প্রার্থনা করব ওনাদের যেন শক্তি দেয়। এই রকম লস, কারণ ওনার বয়স প্রায় আমার থেকে 5-6 মাসের ডিফারেন্স হবে, হ্যাঁ, প্রায় 5-6 মাসের ডিফারেন্স, আমার থেকে ছোট অল্প, যা দেখলাম ডেট অফ বার্থ। তো মানে ওনারা যেন যে এই লস হলো তাদের শক্তি দেয়, এই লসকে ওনারা যেন শক্তি নিয়ে যেন সেটাকে ওনারা মোকাবেলা করতে পারেন, আগামী দিনে যেন এটা সহ্য করে আগামী দিনে চলার পথে যেন পাথেয় করে ওনার যে চিন্তা ভাবনা সেটা পাথেয় করে আগামী দিন চলতে পারে। যাকে হারিয়েছেন এই ক্ষতিপূরণের কি রাজ্য হবে কোনো সময় মনে করেন আপনি? আমি তো বলেই দিলাম, ক্ষতিপূরণ তো হওয়ার, কেউ চলে গেলে তার ক্ষতিপূরণ কিন্তু সম্ভব না। আর মানুষ যখন চলে যায়, আজকে এখানে সবাই ওনার ভালো কথাগুলো কিন্তু বলছেন, ওনার গুণের কথাগুলো কিন্তু বলছেন। এই হয়, এইভাবেই মানুষ যখন থাকে সাথে তখন কিন্তু তার গুণগুলো বলে না, কিন্তু চলে যাওয়ার পর সেই গুণগুলো কিন্তু প্রকাশ পায়। আমরা তো জানতামই, কিন্তু আজকে মানুষ অনুভব করছে, ফিল করছে। আসলে আমার স্পিকার হওয়ার সময়টার ব্যাপারের চাইতেও ও যখন ছাত্র ছিল, এমবিবি কলেজে পড়াশোনা করে, হোস্টেলে ছিল, ওদের পরিবারের সঙ্গেও আমার দীর্ঘদিনের সম্পর্ক, এবং ওকে রাজনীতিতে আমি টেনে আনি। একটু চঞ্চল ছিল, তাহলেও প্রতিভাবান ছিল, বিভিন্ন ক্ষেত্রে ওর যথেষ্ট নলেজ ছিল, নাটক, অভিনয়, এই সমস্ত দিকে, মানে সাংস্কৃতিক অঙ্গনে ওর যাতায়াত ছিল। আর ছাত্র হিসেবেও ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে আমার নেতৃত্বেই কাজ করেছে দীর্ঘদিন। তার পরবর্তী জীবনে এসে শেষ পর্যন্ত আবার বিধানসভায় এসে আমি অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, একটা গভীর এবং নিবিড় সম্পর্ক ছিল ওর সঙ্গে। এবং ও যেই বাড়িতে বিয়ে করেছে, আমার বন্ধুর ছোটো বোনকে বিয়ে করেছে। ওর শ্বশুরবাড়ির দিকেও রিলেশন, ওর দিদি যিনিও প্রয়াত হয়েছেন, উনিও আমাদের সঙ্গে একসঙ্গেই কংগ্রেস রাজনীতি করেছেন। তো সেই হিসেবে মানে দীর্ঘদিনের সম্পর্ক, কি বলবো। তো আজকে স্বাভাবিকভাবেই ওকে হারানো আমার ব্যক্তি পারিবারিক জীবনে যেমন একটা গভীর শূন্যতা তৈরি করবে, তেমনি রাজনীতিতেও ওর যে ডাইনামিজম, ওর যে তীক্ষ্ণতা ছিল, সেটার অভাব দীর্ঘদিন অনুভূত হবে। আমি ওর বিদেহী আত্মার শান্তি কামনা করি, এবং যাদেরকে রেখে গেলেন, ওনার স্ত্রী, ছেলে মেয়ে, পরিবারবর্গ, সবাইকে, স্বজনদের আমার আন্তরিক সমবেদনা রইল। ঈশ্বর ওকে শান্তি দিন। केवल असेंबली में स्पीकर के नाते ही नहीं, पूरे स्टेट में एक बुजुर्ग आदमी हैं, 4 टाइम एमएलए रहे हैं, और नॉर्थ त्रिपुरा में बहुत पॉपुलर लीडर है। मैं कभी भी टूर पे त्रिपुरा जाते हैं तो पर्सनली मिलते थे, और डेवलपमेंट के बारे में, ज़िला के बारे में, उनके कॉन्स्टिट्यूंसी के बारे में बात करते थे। वैसे ही जब असेंबली के इश्यूज़ के ऊपर चर्चा करने के लिए आते तो अनेक इश्यूज़ के ऊपर उनका ध्यान था, एक्सपीरियंस था। वैसे बुजुर्ग आदमी हमारा अपना स्पीकर आज अपने पास नहीं है, फिर भी वो जो रूट्स इधर दे के गया है, जो स्पिरिट से काम करा है, वो स्पिरिट आगे ले जा सकते हैं। बाकी के प्रजा, उनके आत्मा को भगवान शांति रखे, यही मैं भगवान से विनम्रता से प्रार्थना करता हूँ। আইএলএস থেকে সাময়িক উন্নতির পরে তাকে নিয়ে যাওয়া হয় বহির্রাজ্যে।
যারা মালা দিব তারা তো দেওয়া যাবে না।